নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা হবে আপনাদের কমেন্টের যেগুলো স্টক ছিল, সেই স্টকগুলো আর কি রিভিউ হবে। আর আপনারা যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হবে, ঠিক আছে? তো আপনারা এই গত দুদিনে আর কি যে কমেন্ট করেছিলেন সেগুলো একদম ডিটেলসে আর কি কথা বলা যাবে সেরকম দিয়ে, মানে সেই কমেন্টগুলো নিয়ে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে কোনো তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, তো ওই জন্য আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা, আর আরেকটা কথা একটু বলে দিই আমি ভিডিও শুরুর আগে, কি দেখুন এক একটা স্টক আর কি অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো এই কোনার দিকে স্ক্রিনে ট্যাপ করে এই কোনার দিকে দেখবেন একটা সেটিংসের মতো অপশান থাকে। তো এই সেটিংস অপশানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে একটা অপশান পাবেন দেখবেন প্লেব্যাক স্পিড বলে, ঠিক আছে? তো এই প্লেব্যাক স্পিডটাই ট্যাপ করে একটু বাড়িয়ে নেবেন, সেটা একটু 1.25x করে নেবেন, তাহলে কি হবে ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা দেখলে কি হবে, আপনারা মানে আপনাদের ধরুন হতে পারে এই স্টকগুলো আপনাদের রেকমেন্ডেশন নেই বা আপনাদের কোনো অ্যানালিসিসের দরকার নেই, বাট এইগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো ওই কারণেই আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে অনেক কিছু আর কি ইনফরমেশন কিন্তু আপনি পেতে পারেন। ওকে, আচ্ছা, আর বলছি আপনার যদি এরকম কোনো আর কি স্টকসের আর কি ওপর রিকোয়ারমেন্ট থাকে, মানে A to Z অ্যানালিসিস আপনার যদি দরকার লাগে, তাহলে সেটাও আর কি কমেন্টে কমেন্ট করতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে, কিছু যদি জানার থাকে, সেটাও কমেন্ট করতে পারেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে এই আজকের মতো কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবে, যেখানে আপনাদের কমেন্টের কিন্তু টোটাল A to Z একদম উত্তর করা হবে। ওকে, তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কি বলছেন, প্রথম কমেন্টটা দেখবো, দাদা IND রিনিউয়েবল এনার্জি অ্যানালিসিস করবেন আর গীতা রিনিউয়েবল এনার্জি অ্যানালিসিস করবেন। ওকে, তো চলুন আপনার এই রেকমেন্ডেড মানে রিকোয়েস্টেড যে স্টক দুটো ছিল সে দুটো দেখিয়ে দিচ্ছি। ওকে, তো IND রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, লিমিটেড, এখন যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে দাম আছে 18 টাকা। পেনি স্টক একটা, রিসেন্টলি কি হয়েছে, একটা 4.96% একটা ডাউন সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ মাত্র হচ্ছে তো আপনার 25 কোটি 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। ওকে, আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি ব্যবসা দেখি, 2020 সাল থেকে কোম্পানি যদি বিক্রি দেখি তাহলে সেটা হচ্ছে 9 লক্ষ। এখানে কোনো বিক্রি নেই, দেখুন সেলসই নেই, সেলস বন্ধ হয়ে গেছে। এখানে সেলস ছিল, তারপরে গিয়ে কিন্তু সেলসটা 21 থেকে পুরোই বন্ধ, ঠিক আছে? তো যে কোনো কোম্পানি যদি সেলস না হয়, বিক্রি না হয়, তাহলে কিন্তু সেই কোম্পানির বোঝাই যাচ্ছে ব্যবসা কিন্তু ভালো চলে না, ঠিক আছে? কিন্তু খরচ দেখুন কোম্পানির আছে, ঠিক আছে? এখানে কোম্পানি খরচ করছে কত, 8 লাখ টাকা কোম্পানি খরচ করে ফেলেছে TTM-এ অলরেডি। তো কোম্পানি খরচ হচ্ছে, সেই তুলনায় কিন্তু কোম্পানির কোনো বিক্রি হচ্ছে না। তো বিক্রি না হলে কোম্পানির কিন্তু ইনকামও হবে না, ঠিক আছে? এবার যদি আমি প্রফিট দেখাই আপনাকে, তো দেখুন প্রফিট কিন্তু কোম্পানি দেখিয়েছে 34 লাখ টাকা কোম্পানি প্রফিট দেখিয়েছে। কোথা থেকে, এই যে আদার ইনকাম যেটা আছে, এই আদার্স ইনকাম, এই আদার ইনকাম থেকে কিন্তু কোম্পানি প্রফিট দেখিয়েছে। তো বুঝতেই পারছেন আদার ইনকাম থেকে কোম্পানি প্রফিট দেখিয়েছে, কোম্পানি বিক্রি নেই কিন্তু কোনো। তো যেহেতু বিক্রি নেই কোম্পানি, তো সেই কারণে কোম্পানির বিজনেস ভালো চলছে এটা কিন্তু বলা চলে না, ঠিক আছে? কোম্পানির বিজনেস কিন্তু ঠিকঠাক চলছে না। আচ্ছা, ব্যালেন্স শিট যদি দেখি, আমি চেক করি কোম্পানি যদি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখি, তাহলে সেটা দেখুন এখন আছে 13 লাখ টাকা। 13 লাখ টাকা কোম্পানি হচ্ছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি দেখুন 23 লাখ টাকা, অনেকটাই বেশি আছে। সেই তুলনায় কোম্পানি কোনো বিক্রি নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেট হচ্ছে 3,41,000 টাকা কোম্পানির অ্যাসেট আছে। তো অ্যাসেট ঠিক আছে কোম্পানির, ঠিক আছে, বড়োইং মানে ধার বাকি কোম্পানির বেশি। আবার সেই তুলনায় কোম্পানির আপনার রেভিনিউটাও কম আছে, ঠিক আছে? আপনার মানে রেভিনিউ মানে সেলসটা কম আছে, কোম্পানি বিক্রি কম হচ্ছে, ঠিক। তো সব কিছু মানে বোঝা গেল কি, ফান্ডামেন্টাল যদি দেখেন কোম্পানিটা কিন্তু মোটেই ভালো কোম্পানি না, ফান্ডামেন্টাল ঠিকঠাক কোম্পানি না। আচ্ছা, যদি আমি চার্ট প্যাটার্ন এই আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখায়, দেখুন খালি প্রোমোটার্স আর পাবলিকের হোল্ডিং আছে। প্রোমোটার্সদের হোল্ডিং কত আছে, 38%, ঠিক আছে? আগে ছিল 14%, এবার আছে 38%। এবার হচ্ছে পাবলিক একটু কিছু সেল করেছে, আগে ছিল 85, এখন হচ্ছে 61%। এবার দেখুন এখানে এই যে হোল্ডিংটা আর কি প্রোমোটাররা নিয়েছে, দেখুন এরকম আর কি ট্র্যাপ মানে ফাদার অনেক রকম কিন্তু তৈরি করে, ঠিক আছে? এই যে এখানে প্রোমোটাররা যে হোল্ডিংটা নিয়েছে, সবাইকে দেখবে প্রোমোটাররা তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, তার মানে ওদের স্টকটা খুব ভালো স্টক, তো চলো গিয়ে ইনভেস্ট করি। এটাই কিন্তু বেসিক্যালি ভুল হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা আর কি শেয়ার কিন্তু আপনাকে যখন দেখতে হবে যেখানে কোনো সেলস নেই, কোম্পানি বিক্রিই হচ্ছে না, ঠিক আছে, তাহলে সেখান থেকে কোম্পানি ব্যবসা ভালো চলছে সেটা বলা কী করে যায়? আর যে কোম্পানির ব্যবসা ভালো চলছে না, তাহলে সেটার কিন্তু ফান্ডামেন্টাল ঠিকঠাক না, কোম্পানিটা কিন্তু রাইট কোম্পানি নয়। তো সেই রাইট কোম্পানি যদি না হয় তাহলে সেটাতে ইনভেস্ট করা তো ভুল, ঠিক আছে? তো এবার জানি না আপনি ইনভেস্ট করেছেন কি না, তো আমার মতে এটাতে ইনভেস্ট না করাটাই একদম বেটার হবে, ঠিক আছে? কেন কি দেখুন, এবার আপনি যদি ট্র্যাপে পড়েন, মানে এই যে যদি দেখেন যে প্রোমোটার হোল্ডিংটা বাড়ছে, তাহলে কি আমি এবার ইনভেস্ট করি, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভুল হবে। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, আমি এবার এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, তারপরে আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখিয়ে আমার অ্যানালিসিসটা আমি বলছি।
ওকে, আইএনডি রিনিউয়েবল এনার্জির জন্য বাই সেল জোন কোথায় আছে দেখুন, এখন এক্সপার্টরাও বলছে সেল জোন মানে বিক্রি করে দিতে, ঠিক আছে, সেল জোনে আছে। আচ্ছা, পিই রেশিও যদি দেখেন আপনি, পিই রেশিও হচ্ছে 65.98% হচ্ছে পিই রেশিও। তার মানে কি এক্সপার্টরা বলছে কি করতে, সেল করে দিতে, এক্সপার্টরা কিনতে মানা করছে। এবার আমি আমার মতামতটা বলছি, আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখিয়ে বলছি। এই যে এটা আমি আগেও দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি আগেও আপনাদের মানে এটা বলেছিলাম যেরকম পাবলিক মানে পাবলিকের জন্য আর কি ফাঁদ তৈরি করা হয়, ট্র্যাপ তৈরি করা হয়, যাতে পাবলিক ফাঁদে পড়ে গিয়ে যাতে লস করে, ঠিক আছে। আইএনডি রিনিউয়েবল এনার্জি এখন দাম দেখুন, মানে অনেকে কী করবে, রিনিউয়েবল এনার্জি নামটা শুনেই কিন্তু অনেকে ইনভেস্ট করবে। কেন কেন কি সবাই জানে কি রিনিউয়েবল এনার্জি ফিউচার হচ্ছে একদম ব্রাইট, ওপরের দিকে যাবেই। তো এই কারণে কিন্তু তারা ফাঁদে পড়ে যাবে। কেন কি দেখুন, কোম্পানির কোনো বিজনেস নেই, খালি রিনিউয়েবল এনার্জি খুলে বসলে তো হবে না, তার বিজনেসটাও দেখতে হবে। কিন্তু কোম্পানির কোনো বিজনেস নেই, কোম্পানি বিক্রি হচ্ছে না, সুতরাং কোম্পানিটা কিন্তু কোনো মতেই ভালো কোম্পানি বলা চলে না। আচ্ছা, যদি এখন দাম দেখেন, এখন হচ্ছে 18 টাকা আছে, যেটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার যদি আমি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন একটা রিটার্ন দিয়েছে 2.39% একটা রিটার্ন দিয়েছে। আর যদি আপনি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখান, দেখুন ম্যাক্সিমাম কিন্তু লসে আছে, ঠিক আছে, 90% কোম্পানি লসে আছে মোটামুটি। তো যখন কোম্পানি লসে আছে 5 বছর ধরে, তো এটাতে আপনি মানে আমার মতে ইনভেস্ট না করাটাই বেটার হবে। লসে আছে বলে সেই কারণে না, কিন্তু কোম্পানি যদি ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকতো তাহলে আপনি কিন্তু লং টার্মে একটা ইনভেস্ট করতে পারতেন শেয়ারটাতে, পেনি স্টকটাতে। কিন্তু যেহেতু দেখুন এখানে কোনো বিজনেসই নেই, কোম্পানির বিজনেসই দিচ্ছে না, কোম্পানি কোনো বিক্রি হচ্ছে না, উল্টে কোম্পানি ধার বাকি বেশি, মানে বড়োইং বেশি, তাহলে এখানে কিন্তু ওই কারণেই কোম্পানিটা কিন্তু ইনভেস্ট যদি আপনি করতে চান, তো আমি বলবো দাদা এই শেয়ারগুলো থেকে আপনি দূরে থাকবেন। আমি আগেও দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তো আমি আবারও রিকোয়েস্ট করবো বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা আর কি মেম্বার্স আছেন, এই ধরনের শেয়ার একটুখানি দেখে নেবেন, এই শেয়ারগুলো মানে এই ধরনের শেয়ারগুলো থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। আর আপনার এরপরে আমি নেক্সট যেটা আপনি রিকোয়েস্ট করেছেন গীতা রিনিউয়েবল, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো গীতা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের এখন দাম কত আছে, 174 টাকা দাম আছে, ঠিক আছে। আজকে কী হয়েছে, রিসেন্টলি একটা 2% একটা লট সার্কিট মেরেছে, কোম্পানি মার্কেট ক্যাপ 71 কোটি 6 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আমি এবার কোম্পানির ব্যবসা দেখি, কোম্পানির 20 সাল থেকে ব্যবসা দেখবো, ঠিক আছে, 36 কোটি মানে 36 লাখ, 24 লাখ, 24 লাখ, 21 লাখ, 87 লাখ, ঠিক আছে, বাড়ছে কমছে কিন্তু কোম্পানির বিক্রিটা আছে, ঠিক আছে। আচ্ছা, খরচ কীরকম করছে কোম্পানি, খরচ হচ্ছে 32 লাখ, 1 কোটি 60 লক্ষ, 89 লক্ষ, 1 কোটি 50 লাখ। এখান থেকে এক্সপেন্সেস মানে খরচটা একটু কমেছে, তো ঠিক আছে বলা যেতে পারে। প্রফিটটা দেখবো আমরা, প্রফিট কী আছে, কোম্পানি প্রফিট আছে, এখানে লসে ছিল কোম্পানি, 14 কোটি টাকা কোম্পানি লসে ছিল, সেখান থেকে 2 কোটি 38 লাখ আর কি প্রফিটে আছে, তারপরে 7 কোটি, তারপরে 36 লক্ষ টাকা প্রফিটে, মানে প্রফিট কিন্তু কোম্পানি কমে গেছে। কিন্তু হ্যাঁ, কোম্পানি হচ্ছে লস থেকে রিকভার করে প্রফিটটা বাড়িয়েছে, তো বিজনেস মোটামুটি চলছে বলা যায়, একদম ভালো যে সেটা না, মোটামুটি চলছে বলা যায়। আচ্ছা, যদি আমি আপনার ব্যালেন্স শিটটা চেক করি, তাহলে রিজার্ভস কেমন আছে কোম্পানির, রিজার্ভস আছে দেখুন 9 কোটি 49 লাখ টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। আর বরোইং ধার বাকি কোম্পানির নেই, তাহলে এটা খুবই ভালো দিক, কোম্পানির যে ধার বাকি নেই কোনো। আচ্ছা, মোট সম্পত্তি টোটাল অ্যাসেট কী আছে কোম্পানির, 14 কোটি 11 লক্ষ টাকা কোম্পানি অ্যাসেট আছে। অ্যাসেট কিন্তু কোম্পানি যখন বিক্রি করেছে, মানে ক্রমশ কিন্তু কোম্পানি অ্যাসেট কিন্তু বিক্রি করে যাচ্ছে, তাহলে অ্যাসেট কী হচ্ছে কোম্পানির, অ্যাসেট হচ্ছে কোম্পানি বিক্রি করছে, অ্যাসেট হচ্ছে মানে মোট সম্পত্তি, কোম্পানি সেটা বিক্রি হচ্ছে, তার মানে ফান্ডামেন্টাল একদম ওকে বলা যায় না, মোটামুটি বলা যায়, ঠিক আছে। কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল একদম যে আপনি ওকে সেটা কিন্তু বলতে পারবেন না। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সরা কী বলছে, প্রোমোটার্সরা কিন্তু অল্প সেল করেছে, সেই মালটা কি কারা কিনেছে, সেই মালটা কিন্তু পাবলিক সেক্টর কিনেছে, ঠিক আছে, এটাই হয়, ঠিক আছে, এইগুলোই হবে। আচ্ছা, এবার আমি এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, এক্সপার্টদের মতামত দেখানোর পর আমি আমার মতামতটা বলছি। ওকে, তো গীতা রিনিউয়েবলের জন্য বাই সেল জোন কোথায় আছে, এখন কি বলছে এক্সপার্টরা বলছে স্ট্রং সেল জোন, এক্সপার্টরা বলছে এটাকে বিক্রি করে দিতে। দেখুন পিই রেশিও 85.32% আর কি পিই রেশিও আছে, ঠিক আছে। আচ্ছা, আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখিয়ে আমার মতামত আমি জানাচ্ছি। ওকে, তো গীতা রিনিউয়েবল এনার্জি দাম দেখুন, যেটা দেখালাম আজকে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে এই ওপরে উঠেছিল, ওপর থেকে কিন্তু একটা নিচে নেমেছে, কত পার্সেন্ট যদি আপনাকে দেখানোর চেষ্টা করি কত পার্সেন্ট ওপর থেকে নিচে নেমেছে, তাহলে দেখুন মোটামুটি এখান থেকে পুরোটা মানে মোটামুটি 41% কিছু কাছে কিন্তু কারেকশান হয়ে গেছে, 41% নিচে নেমে গেছে শেয়ারটা। আচ্ছা, যদি আমি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন প্রচুর হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, 3000% আপনাকে মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে। তো শেয়ারটা ওই জন্য কিন্তু কারেকশান হবে, কারেকশান হচ্ছেও সেটা। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তো ম্যাক্সিমামে সেরকম মানে রিটার্ন দিয়েছে, জাস্ট অল্প রিটার্ন দিয়েছে। তো 5 বছরে যা রিটার্ন দিয়েছে আপনাকে, অনেক মানুষকে কিন্তু কোটিপতি বানিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আর যদি আমি 1 বছরের আপনাকে রিটার্ন দেখাই,
তো 1 বছরে দেখুন 123% কোম্পানি কিন্তু রিটার্ন দিয়েছে। তো এই শেয়ারটাতে দাদা মানে একটু রিস্কি টাইপের শেয়ার আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল কিন্তু একদম মানে ওকে বলা চলে না, মোটামুটি কোম্পানি, ঠিক আছে। তো মোটামুটি কোম্পানিতে দেখুন ফান্ডামেন্টাল যদি রাইট হয়, ফান্ডামেন্টাল রাইট হলে কিন্তু সেখানে সেই কোম্পানিগুলোতে আর কি ইনভেস্ট করা বেটার। এবার দেখুন এইটার ক্ষেত্রে কিন্তু বিজনেসটা অতটাও ভালো চলছে না, বাট আপনি নজরে রাখতে পারেন শেয়ারটা যদি আপনি চান, তাহলে শর্ট টাইমে প্রফিট করতে পারেন। শর্ট টাইমে কীভাবে প্রফিট করবেন সেটা হচ্ছে আপনার রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। এবার রিভার্স ফর্মুলাটা কি, রিভার্স ফর্মুলা এমন একটা ফর্মুলা, যদি কোম্পানি মোটামুটি রাইট থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো শেয়ার থেকে কিন্তু শর্ট টাইমে আর কি প্রফিট করা যায় রিভার্স ফর্মুলা থেকে। তো এই ভিডিওটা দেখার পর আপনি ডেসক্রিপশানে দেখুন আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি রিভার্স ফর্মুলাটা দেখে নিন, আশা করি কিছু উপকার আপনার হবে। চলুন নেক্সট কমেন্টটা পড়া যাক। ওকে, প্লিজ দাদা আপনার সাথে কথা বলতে চাই প্লিজ। হ্যাঁ বলুন না, আপনি অসুবিধা নেই, আপনি যে কোনো ভিডিওর কমেন্টে গিয়ে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। আমি সব কটা কমেন্ট কিন্তু পড়েও দেখি, আর আমি চেষ্টা করি সব কটা কমেন্টে রিপ্লাইও করার। আর এই দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আমি সব কটা কমেন্টের ওপরে রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসি, ঠিক আছে। তো আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি খুলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি কমেন্টে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কমেন্টের আমি রিপ্লাই দেখে মানে কমেন্ট দেখে আমি হচ্ছে দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছেন দাদা, আপনার আপনার ভুল ধারণা, আমি আপনার চেয়ে অনেক ছোট বয়সে, প্লিজ আপনার সাথে কথা বলতে চাইছি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কে দেবো, প্লিজ রিপ্লাই। দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। আমি তো বললাম আপনি যে কোনো কনফিউশন থাকবে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সব কটা কমেন্টের কিন্তু রিপ্লাই করার। আপনার যদি কোনো কমেন্ট থাকে, কি কথা বলতে চান, আপনি অবশ্যই কমেন্ট করবেন, কেন কি ইউটিউবটাই হচ্ছে আমাদের মানে কমিউনিটি, ঠিক আছে, বাঙালি কমিউনিটি বলতে পারেন, মানে এই বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের মেম্বারসদের জন্য বলছি। তো এবার দেখুন আপনার যদি কোনো কনফিউশন থাকে, এবার যদি আপনি আমাকে পার্সোনালি বলেন, তো পার্সোনালি ধরুন আমি আপনাকে সলিউশন করে দিলাম, কিন্তু আপনার প্রবলেমটা নিয়ে কিন্তু অনেকের আরও আদার্স মানুষের কিন্তু প্রবলেম থাকতে পারে। তো এই কারণে যদি আপনি কমেন্টে করেন, মানে কমেন্টে প্রবলেমটা আপনার লেখেন, বা আপনার যা বলা সেটা আপনি যদি কমেন্টে লেখেন, তো সেটা গিয়ে কী হবে, আমি যদি ভিডিও নিয়ে আসি তাহলে কী হবে, আর বাদবাকি যাদের আর কি সেরকম কনফিউশন থাকবে সেই কনফিউশনটা কিন্তু তাদের দূর হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার যে কোনো প্রবলেম থাকবেন অবশ্যই কমেন্ট সেকশন সবার জন্য খোলা আছে, আপনি গিয়ে যে কোনো রকমের কমেন্ট করতে পারেন, আমি গিয়ে একদম ডিটেলসে সেটার রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি আপনি আপনার রিপ্লাইটা পেয়ে গেছেন কমেন্টের। আচ্ছা, এবার কি বলছেন ইনি, আমার কাছে 182 কোয়ান্টিটির বন্ধন ব্যাংক আছে। আচ্ছা, 194 টাকাতে আপনি কিনেছেন, ওকে। এটা কি ভালো জায়গায় আছে, আমি লং টার্ম ইনভেস্টার, কী করবো বুঝতে পারছি না। আচ্ছা, বন্ধন ব্যাংক প্রথমত হচ্ছে রাইট কোম্পানি। তো রাইট কোম্পানি কী হবে, যদি নিচে নামে টেনশন নেবেন না, বাউন্স ব্যাক করে ওপরে যাবেই, ঠিক আছে। অল্প 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 ইনভেস্ট করতে হবে, তারপরে গিয়ে কী হবে, যখন ওপরের দিকে যাবে, প্রথম যেখানে ইনভেস্ট করেছিলেন সেই জায়গায় দাম পৌঁছালেই সব কটা শেয়ার বিক্রি করবেন, প্রফিট পাবেন, ঠিক আছে। এবার আপনি দেখুন 182টা কোয়ান্টিটি, এবার আপনি টোটাল ইনভেস্টমেন্ট কত আপনার সেটা তো আমি জানি না। ধরুন আপনি যদি 182 কোয়ান্টিটি কিনতে চান, ঠিক আছে, মানে টোটাল আপনার ইনভেস্টমেন্ট হয় 182টা, 182 পিস আপনি শেয়ার কিনতে চান, তাও সেটা আপনি একবারে ইনভেস্ট করে দিয়েছেন, তো সেটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। হ্যাঁ কোম্পানি ঠিক আছে, কোম্পানি নো ডাউট একদম রাইট কোম্পানি বন্ধন ব্যাংক, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এখন ধরুন বন্ধন ব্যাংক একটু নিচের দিকে আছে, এবার যেহেতু বন্ধন ব্যাংক এখন নিচের দিকে আছে, এখন কিন্তু আপনার টেনশন হবে কি, যেহেতু দামটা পড়ে গেছে কী করবেন না করবেন সেটা নিয়ে। তো টেনশনের কারণ নেই, ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি চার্ট প্যাটার্নটা খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আমি আপনার সাথে মানে এই ব্যাপারে আলোচনা করছি, ঠিক আছে। দেখুন বন্ধন ব্যাংক কিন্তু অলরেডি আজকে একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে, 1.95% একটা আপার সার্কিট মেরে দিয়েছে আজকে, ঠিক আছে। 183 টাকা এখন দাম আছে, আপনি ইনভেস্ট করেছিলেন 194 টাকায় সম্ভবত, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন 1 বছরে কিন্তু শেয়ারটা নিচের দিকে মানে 23% আর কি কারেকশান হয়েছে, নিচের দিকে নেমেছে। তো আপনি যদি 194 জায়গাটা খোঁজেন, মোটামুটি আমি যদি একটু দেখার চেষ্টা করি, তো মোটামুটি এরকম জায়গায় আপনি কিনেছেন, ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, এরকম জায়গায় মোটামুটি কিনেছেন। তো ওই জন্য বললাম আপনি টোটাল 182 পিস কিনে নিয়েছেন, 182 না সরি 184 পিস কিনে নিয়েছেন। এবার দেখুন শেয়ারটা এখন নিচের দিকে নামছে, এখন কিন্তু আপনার মাথায় টেনশন কী করবো না করবো। এবার দেখুন শেয়ারটা কী হবে, যখন নিচে নামবে আলটিমেটলি শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাবে, তো সেটা টেনশন করবে না, যখন নিচের দিকে নেমেছে ওপরের দিকে গেছে, হ্যাঁ কিন্তু একটু টাইম লাগবে। তো বন্ধন ব্যাংকে আপনি
মানে কেন বলি কথাটা, যে সবাইকে মানে সব মেম্বারসদের আমি কেন কথাটা বলি কি একবারে আর কি ইনভেস্ট করতে না। কেন কি যখন ধরুন একবারে আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে, তখন কিন্তু এই যখন একটু নিচের দিকে যাবে একটু দামটা, তখন কিন্তু আপনাকে লসের সম্মুখীন হতে পারে, ঠিক আছে, আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন। তো এই কারণে কী হবে, যখন আপনি দেখবেন যে মানে একবারে যখন ইনভেস্ট করে ফেলছেন শেয়ারটা নিচের দিকে যাচ্ছে, তখন কিন্তু আপনার ভয় লাগবে। এটাই হচ্ছে বেসিক্যালি প্রবলেম হবে। তো ওই কারণেই বলি অল্প অল্প করে কিছু আপনি শেয়ার ইনভেস্ট করবেন। ধরুন আপনি 184টা টোটাল আপনার ইনভেস্টমেন্ট কোয়ান্টিটি, তো এটাকে মোটামুটি আপনি কমসে কম মিনিমাম আমি বলি 4টে ভাগে ভাগ করে নিতে, ঠিক আছে, 3 থেকে 4টে ভাগে করতে পারেন। তো আমি 4টে ভাগ ধরে নিলাম, ঠিক আছে। তো 4টে ভাগ হলে মোটামুটি কত হয়, ওই 46টা মতো করে শেয়ার হয়, ঠিক আছে। তো প্রথমবারে যখন ট্রেড মারবেন তাহলে কী করবেন, 46টা শেয়ার মানে এই 196 টাকায় বা 94 টাকায় আপনি 46টা ট্রেড মারলেন, ঠিক আছে। আবার দামটা ধরুন নিচে পড়ে গেল, দামটা নিচে পড়ে গেলে কখন মানে কত হলো, মোটামুটি ধরুন 150 টাকা হলো, ঠিক আছে, 150 টাকা হলো, তখন কি আবার 46টা শেয়ার আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে। এবার এরকম করে করে মানে মোটামুটি 4বার আপনি ইনভেস্ট করবেন। এবার যখন 4বার মানে ইনভেস্ট করা হয়ে যাবে এরকম করতে করতে, তখন ব্যাস আপনি হোল্ড করে রাখবেন। এবার দেখুন ওই বললাম না 150 টাকায় ধরুন আপনি 46টা করলেন, এবার দেখুন দামটা এখন 183 টাকা। এবার মানে কী হচ্ছে, 150 টাকা থেকে দামটা হচ্ছে ওপরে চলে গেছে 183-তে। তো এখন আপনাকে আর ইনভেস্ট করার জায়গা নেই, এখন আপনাকে কী করতে হবে, যে হোল্ড করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে। দামটা যদি আবার ওই মানে মোটামুটি যখন ওই 196 আপনি ইনভেস্ট করেছিলেন, 96 কি 94, তখন দামটা উঠে গেলেই তখন আপনি সেল করলে একটা শর্ট টাইমে আপনার প্রফিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবার আপনি হ্যাঁ লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো সমস্যা নেই, কেন কি মার্কেট ক্যাপ দেখুন অনেক কম আছে মার্কেট ক্যাপ, ঠিক আছে, 29 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ আছে। তো এটাতে আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন, টেনশন করবেন না। যখন লং টার্মে ইনভেস্টার আপনি, তাহলে হচ্ছে মোটামুটি এই নিচে ওপরে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, এগুলো দেখার আপনাকে অভ্যাস করতে হবে। তো এটার জন্য কিন্তু ভয় পেলে আপনাকে চলবে না। লং টার্ম বলতে মিনিমাম আপনাকে 7 বছরের জন্য কিন্তু শেয়ারটাকে হোল্ড করে রাখতে হবে। ওকে, তো আমি মোটামুটি বলে দিলাম, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আর লং টার্মে যখন ইনভেস্ট করবেন তখন কী করবেন, ওই কোয়ার্টারলি আর কি বিজনেস কেমন চলছে, ঠিক আছে, ইয়ারলি বিজনেস কেমন চলছে, এই জিনিসগুলো ফলো করতে থাকবেন। একটা শেয়ার ইনভেস্ট করবেন আর শেয়ারগুলোতে ফলো করতে থাকবেন। তো আপনি যখন লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন, 194 টাকায় কিনেছেন, কোনো সমস্যা নেই, কোম্পানি ফান্ডামেন্টাল ঠিক আছে, রাইট কোম্পানি, ইনভেস্ট করে রাখতে পারেন। কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিন্তু এই দুটো জিনিস কোয়ার্টারলি আর ইয়ারলি বিজনেস চেক করতে থাকবেন, ঠিক আছে। তো চলুন আমি সব কিছুই বলে দিলাম, নেক্সট কমেন্টে এবার দেখা যাক। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কী বলছেন, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর কী বলছেন, বিসিজি নিয়ে পুরো খবর আপনার কাছে নেই, সেবি বিসিজিকে নিয়ে কি বলেছে দেখুন ভালো করে। দেখুন আপনি ম্যাডাম হয়তো দেখেছেন বিসিজিকে নিয়ে আর কি সেবির কী মতামত আছে, যে সাসপেন্ডের কথাটা বলছেন আপনি, আপনি সম্ভবত ওটাকেই মিন করছেন। তো ঠিক আছে, কি বলেছে না বলেছে আমি জানি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটা আসার পরে ওই ভিডিওটা আসবে কি বিসিজিকে নিয়ে পুরো একদম একটা ভিডিও থাকবে, ঠিক আছে। সেবির কী মতামত বলেছে সেই অনুযায়ী আর কি বিসিজি কী বলেছে। অনেকের কাছে আর কি কনফিউশন রয়েছে কি বিসিজি পুরো সাসপেন্ড হয়ে যাবে নাকি কবে থেকে কি হবে না হবে, টোটাল A to Z আর কি যে খবরটা আছে সেই খবরটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি। তো ম্যাডাম আপনি ফলো করবেন, মানে আমি এই ভিডিওটার পরেই কিন্তু ভিডিওটা দেবো। আশা করি আপনার যে কনফিউশন আছে এবং যাদের আর কি কনফিউশন আছে সেই কনফিউশনটা আশা করি দূর হয়ে যাবে, ঠিক আছে। আমি নিয়ে আসবো ভিডিও, এই ভিডিওটার পরে আমি ভিডিওটা দিচ্ছি। আচ্ছা, নেক্সট কমেন্ট, স্যার বলবেন না, ঠিক আছে। আপনাকে আমি মানে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনি হয় ভাই বলবেন নাই দাদা বলবেন, ঠিক আছে, তাতেই হবে, এই স্যার ট্যার এসব বলবেন না আমাকে। আচ্ছা, আপনার ভিডিও শুনে উপকৃত হই, ধন্যবাদ দাদা। আপনারা প্রফিট করুন শেয়ার মার্কেট থেকে, সেটাই বোস ইনভেস্টমেন্ট মানে আমি চাই, ঠিক আছে। এবার আপনারা প্রফিট করতে পারলে কিন্তু আমার ভালো লাগবে, এটাই জাস্ট। আচ্ছা, অশোক লেল্যান্ড কয়েকদিন অল্প কিছু কিনেছি, কি করব একটু জানালে ভালো হয়। টেনশন নেই, অশোক লেল্যান্ড আপনি ইনভেস্ট করেছেন, কোনো প্রবলেম নেই। যদি শেয়ারটা আবার একটু নিচের দিকে নামে আপনি গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, অল্প অল্প করে শেয়ার কিনবেন, এতে কোনো ভয় থাকবে না। যদি ওপরের দিকে যায় শেয়ার তাহলে তো আপনার প্রফিট আসছে, আর বাট যদি নিচের দিকে যায়, রাইট কোম্পানি হয় যদি, তাহলে গিয়ে কিন্তু আপনি সেকেন্ড ট্রেডটা মারবেন, আবার কিছু অল্প শেয়ারে ইনভেস্ট করতে পারেন। তাহলে কী হবে, যখন আপনার ভয় থাকবে না, অল্প অল্প যতই মানে যখন আর কি নিচের দিকে নামবে অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, তাহলে ভয় থাকবে না। কেন কি রাইট কোম্পানি কী করবে, রাইট কোম্পানি কিন্তু অলওয়েজ ওপর দিকে যাবে। এইবার হ্যাঁ, অশোক লেল্যান্ডের ক্ষেত্রে এখন একটা কথা বলছি, মানে যদি আপনি চার্ট প্যাটার্ন ফলো করেন ক্রমশ কিন্তু অশোক লেল্যান্ড ওপরের থেকে ওপরের দিকেই চলে যাচ্ছে, ঠিক আছে। তো এত ওপরের দিকে চলে গেছে, শেয়ারটা কিন্তু অলরেডি আর কি ওভার ভ্যালু হয়ে গেছে, অনেক মানে ওভার বর্জনও হয়ে গেছে, মানে বেশি মানুষ কিনে ফেলেছে। তো মানে শেয়ারটা কিন্তু এবার একটু নিচের দিকে নামতে পারে। তো দেখুন আপনি অল্প শেয়ার ইনভেস্ট করেছেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ধরুন আপনি এরকম জায়গায় একটা ইনভেস্ট করে নিয়েছেন, ঠিক আছে। এবার যখন দেখছেন ওপরের দিকে চলে গেছে, এবার যখনই দেখবেন যেই দিনকায় দেখবেন একটু নিচের দিকে আর কি লোয়ার সার্কিট মারলো, সেই দিনকায় গিয়ে কী করবেন, সেল করে দেবেন।
তাহলে কী হবে, আপনার বেশি আর কি আর আপনার ইয়েটা হবে না, আপনার প্রফিট কিন্তু একটা ভালো একটা প্রফিট হয়ে যাবে। কেন কি অলরেডি অশোক লেল্যান্ড অনেক ওপরে আছে, এবার কিন্তু শেয়ারটা একটু কারেকশন হবে, শেয়ারটা নিচের দিকে নামবে অশোক লেল্যান্ডের। কারণ কি আমি আগে ভিডিওটা দিয়েছিলাম, আপনি যে ভিডিওটা কমেন্ট করেছেন অ্যালার্ট করেছিলাম আমি, ঠিক আছে। তো সেই ভিডিওটাই কিন্তু আমি অশোক লেল্যান্ড সম্পর্কে আমি বলেছিলাম কি অলরেডি ওপর দিকে চলে গেছে, শেয়ারটা কিন্তু কারেকশন হতে পারে, নিচের দিকে নামতে পারে। তো দেখুন একদিনে তো আপনি যেখানে আর কি ইনভেস্ট করেছেন সেখানে তো আর একদিনেই সেইখানে নেমে যাবে না, তো একটু হয়তো নিচের দিকে নামতে পারে। তো যখনই দেখবেন নিচের দিকে নামছে, আপনি কী করবেন, সেল করে দেবেন, দিয়ে প্রফিট বুক করে নেবেন। দিয়ে আবার যখন নিচের দিকে নামবে আরও বেশি নিচের দিকে নামতে দিন, যখন বেশি নিচের দিকে নেমে যাবে তখন আবার আপনি এন্ট্রি নেবেন মার্কেটে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু টাকাটাকে আপনাকে রোলিং করতে লাগবে, ঠিক আছে। তাহলে শেয়ার মার্কেটে আপনি প্রফিটটা ভালোই করতে পারবেন। আচ্ছা, তারপরে কি বলছেন, আর আপনার কথা মতো কোচিন শিপইয়ার্ড কিনে ভালো ফল পাচ্ছি, ধন্যবাদ। আমার কথা মতো খালি কিনবেন না, আমি সবাইকেই বলি, আমি তো আপনাদের রেকমেন্ড করি, আমি আপনাদের মানে সাজেশান দিই। ডিসিশান আপনি সবসময় নিজের নেবেন, আপনি একবার নিজে ভেরিফাই করবেন তারপরে গিয়েই নেবেন, ঠিক আছে। তো ভালো ফল পাচ্ছেন, শুনে ভালো লাগলো কথাটা, ঠিক আছে। টাকা কম থাকায় দু একটা করে হাল, মানে হচ্ছে আপনি সম্ভবত হিন্দুস্তান অ্যারোনটিক্সের কথা বলছেন, হ্যাঁ একদম। আচ্ছা, বিডিএল ম্যাজাডক, ওকে বুঝতে পেরেছি। ম্যাজাগন ডক যেটা আছে কেনা আছে, 25% প্রফিটে আছে কি করব, প্রফিট বুক করব না ধরে রাখবো, একটু অনুগ্রহ করে জানাবেন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমি এটাই চাই। আচ্ছা, তো যেটা বলছিলাম কি, আপনি দেখুন আপনি প্রফিট বুক করবেন কি না এটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার কতটা টার্গেট আছে, ঠিক আছে। এবার রিভার্স ফর্মুলা কি একটা পুরো সেফ ফর্মুলা বলতে ধরুন আমি হিন্দুস্তান অ্যারোনটিক্সের কথাই বলছি। ধরুন এরকম নিচের দিকে নেমেছে, আপনি একটা দুটো করে ধরুন কিনেছেন এরকম, ঠিক আছে। আপনার ইনভেস্টমেন্ট কম, ঠিক আছে, আপনি যেমন ইনভেস্টমেন্ট আছে সেই অনুযায়ী আপনি ধরুন কিনে আরেকবার কিনলেন, একটু নিচে গেল, আরেকবার কিনলেন, একটা দুটো করেই কিনলেন, মানে টোটাল 4টে শেয়ার আপনি ধরুন ইনভেস্ট করলেন। এবার শেয়ারটা ধরুন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এই আপনি 25% অলরেডি প্রফিটে আছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার যখন একটু উপরের দিকে যাচ্ছে, এবার এই যে প্রথম যে দামে এন্ট্রি নিয়েছেন, যদি অল্প 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 করে কেনেন এটাই তো সুবিধা। যদি আপনি প্রথম দামে যেখানে এন্ট্রি নিয়েছেন ওইখানে গিয়ে আপনি সেল করলে হয়তো প্রথম শেয়ারটার জন্য আপনি মানে ফল পাবেন না, প্রথম শেয়ারটার জন্য আপনি হয়তো প্রফিট পাবেন না, কিন্তু বাদবাকি যে 3টে শেয়ার আপনি ইনভেস্ট করেছেন, 3টে ট্রেড মেরেছেন, সেখানে গিয়ে কিন্তু আপনি অলরেডি একটা প্রফিট কামিয়ে নেবেন। এবার হ্যাঁ, আপনি যদি মানে ধরুন একটাই শেয়ারে ইনভেস্ট করেছেন, আপনি একবারই আর কি এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, তাহলে এবার আপনি যখন আপনার টার্গেট দেখবেন 25% আপনার যদি টার্গেট থাকে, তাহলে আপনি গিয়ে সেল করে দেবেন, প্রফিট বুক করে দেবেন, দিয়ে যখন আবার একটু শেয়ারটা নিচের দিকে নামবে তখন গিয়ে আবার আপনি ট্রেড নিতে পারেন, আবার আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তো বলে দিলাম, জানিয়ে দিলাম আমার মতামতটা, এবার আপনি নিজে একবার বিবেচনা করবেন, যেটা আপনার ঠিক মনে হবে, ঠিক আছে, সেই মতো কিন্তু আপনি করবেন। কেন কি এটা বুঝতেই পারছেন একটা ওপেন সোর্স আর কি মিডিয়া আর কি, ঠিক আছে। তো এইখানে কিন্তু ডাইরেক্ট ওরকম করে বলা যায় না কি দাদা আপনি কখন ইনভেস্ট করবেন, কখন আপনি সেল করবেন, প্রফিট বুক করবেন, এটা কিন্তু ডাইরেক্ট ওইভাবে বলা যায় না, ঠিক আছে। আপনার নিজের যে টার্গেট থাকবে সেই টার্গেট বেসিসে কিন্তু আপনি কাজ করবেন। আপনি 25% যদি মনে হচ্ছে যে চলো 25% ঠিক আছে, তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রফিট বুক করে, ঠিক আছে। তারপরে যখন আবার একটু নিচের দিকে নামবে শেয়ারটা, তখন আবার এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। এরকম করে রোলিং করুন, আশা করি আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট পাবেন, ঠিক আছে। তো চলুন নেক্সট কমেন্টে দেখা যাক কী বলছেন। থ্যাঙ্কস, আচ্ছা ওয়েলকাম দাদা, ওকে। তারপরে দাদা আপনার কাছে কথা বলতে চাই, প্লিজ ওই যে বললাম আপনি কমেন্ট করুন, আমি সব কমেন্টের আপনার রিপ্লাই করব, কোনো অসুবিধা নেই, কথা হবে, কমেন্ট করুন, অসুবিধা নেই। লাভ ইউ দাদা, আবার থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দাদা, টাটা পাওয়ারে লং টার্মে ইনভেস্ট করা যেতে পারে কি? 1000 শেয়ার ফর 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, 6 লাখ টু 7 লাখ ইনভেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, টাটা পাওয়ারে আপনি লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। টাটা পাওয়ার কোম্পানি তো একদম ফান্ডামেন্টাল, একদম রাইট কোম্পানি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চার্ট প্যাটার্ন খুলে দেখা যাক। আচ্ছা, টাটা পাওয়ার এখন দাম আছে 441 টাকা। আজকে কী হয়েছে, একটা রিসেন্টলি 1.64% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি। যদি আমি 1 বছরে আপনাকে রিটার্ন দেখাই, 1 বছর হচ্ছে 114% কোম্পানি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতেই পারবেন, ঠিক আছে। সেটা দেখে দেখুন কত সুন্দর সুন্দর আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমি লং টার্মের জন্যও বলে দিচ্ছি আপনাকে, আমি আগে শর্ট টার্মটা দেখিয়ে নিই। ধরুন এই ছোটো একটা রিটার্ন যদি আপনাকে দেখাই, এখান থেকে জাস্ট এইটুকু একটা রিটার্ন দেখায়, দেখুন 20% আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে, 21% মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে আপনাকে। আর যদি আপনি 5 বছরের চার্ট প্যাটার্নটা দেখেন, 5 বছরের রিটার্ন কত, 500%, কিন্তু 550% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর যদি হ্যাঁ, তাই বলে বলছি না যে শেয়ারটা এবারে নিচে নেমে যাবে আর রিটার্ন দেবে না, একদম মিশে যাবে, সেটার কথা বলছি না। আচ্ছা, ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখি, ম্যাক্সিমাম দেখুন কত পার্সেন্ট অলরেডি রিটার্ন দিয়েছে, 4000
224% কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে কোম্পানিটা, ঠিক আছে। তো আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো ব্যাপার না, টাটা পাওয়ার একদম রাইট কোম্পানি। তবে আমার মতে টাটা পাওয়ারে আপনি মানে লং টার্মের থেকে শর্ট টাইমে প্রফিট বেশি করবেন, ঠিক আছে। লং টাইমে প্রফিট হবে কিন্তু, কেন বললাম কথাটা, কেন কি অলরেডি কিন্তু মাল্টিব্যাগের একটা দিয়েছে আপনাকে রিটার্ন, ঠিক আছে। দাম দেখুন ছিল মোটামুটি, যখন আইপিএস ছিল মোটামুটি 10 টাকার কাছাকাছি ছিল, এখন সে জায়গায় 450 টাকার কাছাকাছি চলে গেছে। তার মানে কি অলরেডি কিন্তু একটা ভালো সুন্দর একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। 4224% অলরেডি অল টাইম আর কি, যবে থেকে আইপিও এসে তবে থেকে রিটার্ন দিয়েছে। তো এখান থেকে আপনি লং টার্মে হ্যাঁ আপনি পেতেই পারেন, আবার আপনি মাল্টিব্যাগার পেতেই পারেন, কিন্তু মানে যতদিন আপনাকে ওয়েট করতে হবে ততদিন আপনাকে শর্ট টাইমে আপনি বেশি প্রফিট করতে পারবেন এই শেয়ারটা থেকে। তবে হ্যাঁ আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই করতে পারেন না, এখন নো ডাউট শেয়ারটা খুবই ভালো শেয়ার। তবে হ্যাঁ লং টার্ম মানে বুঝতে হবে মিনিমাম কমসে কম কিন্তু আপনাকে 7 বছর কিন্তু হোল্ড করতে হবে, ঠিক আছে। বলে দিলাম আমার মতামত, আমি দেখিয়েও দিলাম। এবার এটা আপনি বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা হয়, যেরকম আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান আপনি করতে পারেন। ওকে, তো নেক্সট কমেন্ট আসছে, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। উইপ্রো ডিসকাশন, গুড সাজেশন। উইপ্রো ডিসকাশন করবো তাই তো, আচ্ছা। উইপ্রোতে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। উইপ্রো খুবই ভালো শেয়ার, আইটি কোম্পানি। উইপ্রো আপনি ইনভেস্ট করতে পারেন শর্ট টাইমে, ঠিক আছে। আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কেন কি অনেক কটা ভিডিওতে আমি উইপ্রোর ফান্ডামেন্টাল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আমি আপনাকে বলছি যে কী করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, উইপ্রো কিন্তু আজকে একটা লোয়ার সার্কিট মেরেছে রিসেন্টলি, ঠিক আছে। 0.36% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো কম্পেয়ারে যদি আমি আপনাকে 1 বছরের আর কি চার্ট প্যাটার্নটা দেখাই, তো দেখুন 1 বছরে আপনাকে যদি আপনি শর্ট টাইমে আর কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করতেন, ঠিক আছে, তাহলে আপনাকে কতবার প্রফিট দিয়েছে সেটা আগে দেখা যাক, ঠিক আছে। দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা ছোটো প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এরকম জায়গায় একটা প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে। এবার এই প্রফিটগুলো কতটুকু যদি আপনাকে দেখাই, আমি এই ছোটো ছোটো প্রফিটগুলো যদি কত আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা প্রফিট দিয়েছে। এরকম নিচ থেকে যদি আমি এই ছোটো প্রফিটটা দেখাই, দেখুন অলরেডি 23%, ঠিক আছে। এখানে কিন্তু 23% প্রফিট আছে। আচ্ছা, এবার এইখানে দেখাই আপনাকে, এই প্রফিটটা যদি আপনাকে দেখাই আমি, 1 মিনিট, এই ছোটো থেকে এই বড় মানে প্রফিটটা যদি আপনাকে দেখাই, জাস্ট এইটুকুখানি প্রফিট, ঠিক আছে। মোটামুটি দেখুন 13-14% কিন্তু একটা প্রফিট দিয়েছে। তাহলে কিন্তু 1 মাসের মধ্যে দেখুন কত দিনে দিয়েছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, 1 মাসের মধ্যে, 1 মাসও হয়নি, 30 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে প্রফিট দিয়েছে। আচ্ছা, তো এই উইপ্রো কিন্তু আপনাকে শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে সুন্দর একটা প্রফিট কিন্তু আপনাকে করে দেবে, শিওর প্রফিট করে দেবে, ঠিক আছে। এবার আপনি যদি লং টার্মে চান, তার জন্য আপনাকে দেখতে হবে 1 বছরের রিটার্ন আছে 20%-এর কাছাকাছি, 1 বছরের রিটার্ন আছে, 5 বছরের রিটার্ন আছে 63%, মানে 64% ধরুন রিটার্ন আছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি, ম্যাক্সিমাম কিন্তু 3253% অলরেডি রিটার্ন দিয়েছে। তবে হ্যাঁ 5 বছর যেহেতু সেই রকম কোনো রিটার্ন নেই, তাহলে এক্সপেক্ট করা যাচ্ছে এটা আপনি ইনভেস্ট করলে কিন্তু লং টার্মে একটা ভালো আপনাকে বেনিফিট দিতে পারে, আপনাকে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। তবে লং টার্ম বলতে কমসে কম মিনিমাম কিন্তু 7 বছর আপনাকে হোল্ড করতে হবে, ঠিক আছে। তো উইপ্রো এমনই একটা শেয়ার, এটাতে আপনি লং টার্ম শর্ট টার্ম বোথ কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন, দুটো রকমই ইনভেস্ট করে কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন। তবে হ্যাঁ লং টার্মের থেকে শর্ট টার্মে কাজ করে কিন্তু আপনার প্রফিট বেশি হবে। এবার আপনি সেটা বুঝুন কী করবেন, মানে কোনটা করলে সুবিধা হবে। আমি বলে দিলাম প্রফিট কিন্তু বেশি হবে অবভিয়াসলি উইপ্রোর জন্য শর্ট টার্মে। ওকে, হয়ে গেল এটা। দেন এক দাদা কমেন্ট করেছিলেন কি, ধারদাকে নকল করলেন দাদা। ধারদাকে মানে বুঝলাম না, আপনার কমেন্টটা আমি বুঝতে পারলাম না, তবু আমি যেটুকু বুঝতে পারছি আপনি সম্ভবত বলেছেন কাউকে নকল করার কথা বলেছেন। দেখুন নকল তো দাদা ওইভাবে নকল মানে বুঝলাম না আপনি কী বলতে চাইছেন। কেন কি ধরুন আমি একটা শেয়ার নিয়ে কথা বলছি, ঠিক আছে, সেই শেয়ার নিয়ে হয়তো অন্য কোনো ইউটিউবার কথা বলতেই পারে, তাই মানে যে আমি যদি শেয়ারটা নিয়ে কথা বলি, এবার সে যদি সেই শেয়ারটা নিয়ে কথা বলে, তাই বলে যে এটা নকল করা, এটা যদি আপনি ধরে নেন তাহলে তো সেটা আপনার ভুল ধারণা না। কেন কি ধরুন আমি একটা শেয়ার নিয়ে কথা বলছি, এবার সে মানে আপনি যার কথা বলছেন সেও ধরুন একটা শেয়ার নিয়ে কথা বলছে, তবে তার মতামত একরকম হতে পারে, আমার মতামত একরকম হতে পারে, তবে তো সেটা কোনো দিনই ধরুন কপি করা বা নকল করা বলে না। তো যদি আপনার মনে হয় যে কপি করা হয়েছে, তাহলে আপনি যদি যেখান থেকে আপনি বেনিফিট পাবেন আপনি সেইখানেই থাকবেন। কেন কি ওই যে বললাম আমি কিন্তু ওই স্বার্থের জন্য কিন্তু কোনো দিনই আর কি আমি ইউটিউব চ্যানেলটা খুলিনি, আমি নিজের স্বার্থের জন্য। আমি সবসময় চাই আপনারা প্রফিট করুন, আপনারা বেনিফিট করুন, ঠিক আছে। আপনাদের কিছু শেখানোর জন্যই কিন্তু আমার এই চ্যানেলটায় আসা, এই ইউটিউব চ্যানেলটা খোলা। তো আপনার যেখানে মনে হচ্ছে, যেখানে আপনার মনে হচ্ছে সুবিধা হবে, যেখানে আপনি প্রফিট করতে পারবেন, আপনি সেই চ্যানেলের সাথেই থাকুন। আমার কোনো জোর জবরদস্তি নেই, ঠিক আছে। আপনি শিখুন, মানে সঠিক উপায় শিখুন, আর সুন্দর করে আপনি ইনভেস্টমেন্টটা শিখুন আর ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে, দিয়ে প্রফিট কামান। এই জিনিসটাই আমি চাইবো সবসময়। ওকে, আচ্ছা, তো হয়ে গেল এটা। নেক্সট কমেন্ট করেছেন থ্যাঙ্কস, আচ্ছা ওয়েলকাম দাদা। তারপরে কি বলছেন, একটা স্টক
ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু কীভাবে বুঝবো প্লিজ দাদা একটু ভিডিও দিয়ে বুঝিয়ে দিলে ভালো হয়। ভিডিও দিলে ভালো হয়, ঠিক আছে, আমি ভিডিও আপনাকে দিতেই পারি, আমি ভিডিও দিয়েও দেবো, ঠিক আছে। আজকে দেওয়া পসিবল হবে কি না বলতে পারছি না, তবে আমি নেক্সট ভিডিও দেবো। তবে আপনাকে আমি একটু বলে দিচ্ছি, জাস্ট আপনি যেহেতু কমেন্টটা করেছেন, কমেন্টের রিপ্লাই করার জন্য বলে দিচ্ছি, কোনো স্টক আন্ডার ভ্যালু বা ওভার ভ্যালু আছে সেটা বুঝবেন কিন্তু কোনো স্টকসের পিই রেশিও থেকে, ঠিক আছে। পিই রেশিও বলে একটা জিনিস থাকে, পিই রেশিও থেকে আপনি বুঝতে পারবেন যে কোনো কোম্পানি আন্ডার ভ্যালু নাকি ওভার ভ্যালু। পিই রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই পিই রেশিওটা কীভাবে ক্যালকুলেট করা হয়, প্রথমে হচ্ছে প্রাইস পার শেয়ার, মানে একটা শেয়ারের দাম কত সেইটা, ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার, মানে সেখানে প্রফিট কত হচ্ছে কোম্পানির, এইটা মানে ডিভাইড করে যেটা বেরোবে সেটা কিন্তু পিই রেশিও। এবার পিই রেশিও যত কম হবে তত শেয়ারটা আর কি বলা যেতে পারে আন্ডার ভ্যালু, ঠিক আছে। আন্ডার ভ্যালু মানে কি, মানে ধরুন একটা শেয়ার আপনি কিনছেন, ঠিক আছে, সেই শেয়ারটার ভ্যালুয়েশন কী আছে, মানে আমি শেয়ারটা সস্তায় কিনছি নাকি আমি দাম দিয়ে কিনছি, সেটাকে বলা হয় কিন্তু আন্ডার ভ্যালু আর ওভার ভ্যালু। আন্ডার ভ্যালু মানে কি সস্তায়, ওভার ভ্যালু মানে কি সেটা হচ্ছে বেশি দাম দিয়ে কিনছি আমরা। তাহলে কোনো শেয়ার যদি আন্ডার ভ্যালু হয় সেটা কীভাবে চেক করবেন, যদি পিই রেশিওটা কম হয় তাহলে সেটা আন্ডার ভ্যালু, পিই রেশিও যদি বেশি হয় তাহলে সেটা ওভার ভ্যালু। এবার বেশি বা কম সেটা বুঝবেন কী করে, ধরুন কোনো সেক্টর, ধরুন আমি ধরে নিলাম আইটি সেক্টর, ঠিক আছে, আইটি সেক্টরে একটা স্টক যেমন সিলেক্ট করুন আপনি, ধরুন আগের দাদা যে কমেন্ট করেছিলাম আমি চলুন উইপ্রো ধরলাম, ঠিক আছে। তো উইপ্রো হচ্ছে আইটি কোম্পানির একটা স্টক। তো আরেকটা আইটি কোম্পানির স্টক আপনি ধরে নিন ইনফোসিস, ঠিক আছে। তো এবার এই উইপ্রো কোম্পানির ধরুন যে পিই রেশিওটা আছে আর ইনফোসিসের যে পিই রেশিও আছে, সে দুটোর মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন, যদি দেখেন যে উইপ্রোটা কম আছে তাহলে কিন্তু উইপ্রো হচ্ছে আন্ডার ভ্যালু বলা যেতে পারে, ঠিক আছে, মানে কম দাম, সস্তায় পাচ্ছেন। আর যদি সেক্ষেত্রে যদি ইনফোসিসটা যদি বেশি পাওয়া যায় তাহলে ইনফোসিস কী হচ্ছে, সেক্ষেত্রে ইনফোসিসটা বেশি ভ্যালু, ওভার ভ্যালু হয়ে গেছে, মানে কি বেশি দামে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি বলেছেন আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, বাট আপাতত আপনি এইটুকু বুঝে নিন কি যে স্টকসের পিই রেশিও যত কম সেই স্টকটা আপনি তত সস্তায় পাচ্ছেন, সেই স্টকটা হচ্ছে আন্ডার ভ্যালু স্টক, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারলেন। আচ্ছা, দেন কমেন্ট করেছেন, কি বলছেন, আজকে মনে হলো শেয়ার মার্কেট এর শেখার সঠিক জায়গা পেলাম। ধন্যবাদ দাদা। আপনি দেখুন, মানে শিখতে থাকুন, ঠিক আছে। আগে হুট করে ইনভেস্ট করবেন না, আগে চ্যানেলে আপনি দেখুন মোটামুটি অনেক কটা 100টার ওপরে ভিডিও আছে। তো আপনি মানে প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও দেখতে থাকুন, একটু শিখুন আগে, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। দেখুন দু একটা ভিডিও দেখে আপনি হুট করে ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন, মানে মার্কেটে আসবেন, তাহলে কিন্তু আপনার প্রপার শিখতেও পারবেন, আপনার ইনভেস্টমেন্টটাও কিন্তু ভালো হবে না। আপনি দেখতে থাকুন মোটামুটি ভিডিওগুলো, ঠিক আছে, তাহলে আপনি শিখে নিন প্রপার, দিয়ে আগে খাতা পেনে আপনি ট্রাই করুন যে আজকে আমি মার্কেটে এত টাকা দাম আছে, এত টাকা দামি আমি এই শেয়ারটা এত টাকায় কিনলাম, যখন আরেকটু কমছে তখন আপনি ডেট দিয়ে রাখুন, আপনি আবার এত টাকার রেটে এত পিস শেয়ার কিনলেন, দিয়ে আবার যখন ওপরে যাবে তখন আপনি যখন প্রফিট বুক করবেন সেই মানে ডেটটা দিয়ে লিখবেন এত টাকা আমি সেল করলাম, দিয়ে দেখবেন আপনার কত টাকা প্রফিট বুক হলো, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার মানে ইনভেস্টমেন্টটা ঠিকঠাক করছেন কি না। তারপরে এরকম হাতে কলমে কাজ করার পরে তারপরে গিয়ে আপনি মার্কেটে আসুন, তারপরে গিয়ে আপনি ইনভেস্টমেন্টটা আপনার শুরু করুন, তবে আমার মতে আপনি তখন হচ্ছে ইনভেস্টমেন্টটা প্রপার ভালো করতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আর কি কমেন্ট করবেন, কেন কি ফোনে কথা বলার থেকে আমার মতে কমেন্ট করলে বেশি ভালো হবে, কেন কি আপনার যে প্রশ্নটা থাকে আরও 10টা মানুষের সেই প্রশ্নটা থাকতে পারে, আপনি যদি কমেন্ট করেন, এবার আমি যদি সেটা রিপ্লাই করি তাহলে 10টা মানুষের রিপ্লাইটা হয়ে যাবে, ঠিক আছে। তো কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর কি বলছেন, আপনার ভয়েস, আপনার কথা বলার ধরন সত্যি অসাধারণ। তো ধন্যবাদ দাদা, ঠিক আছে, সমস্যা নেই, সাথে থাকুন, আশা করি আপনার প্রফিট করাবো, ঠিক আছে, এটুকু মানে ভরসা আছে আমার নিজের প্রতি। আচ্ছা দাদা, আপনার সাথে কথা বলতে চাই প্লিজ দাদা, ওই তো বলেই দিলাম, কমেন্ট করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নিজের ওপর ভরসা আছে আমার কি আপনাদের আমি প্রফিট করাতে পারবো, ওভার কনফিডেন্স না, কনফিডেন্স আছে কি আপনাদের প্রফিট করাতে পারবো, সেরকমই ধরুন আপনাদের জিনিসগুলো বা ফর্মুলাগুলো শেখাই, তো যদি বেনিফিট পান অবশ্যই ভালোবাসা দিচ্ছেন, আপনারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, তো ধন্যবাদ সবাইকে। আপনার সাথে কথা বলতে চাই দাদা, প্লিজ বলে দিলাম এটা আমি আবারও, কথা বলতে চাই দাদা প্লিজ, ওকে দাদা আপনার নাম্বারটা দেবেন, নাম্বার দরকার নেই, আমি আবারও বলে দিলাম নাম্বার দরকার নেই, আপনি কমেন্ট করুন, বোস ইনভেস্টমেন্টের তরফ থেকে আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ডিসকাসিং অ্যাবাউট গ্লোবাল স্প্লিট, ওকে ওয়েলকাম। আচ্ছা, এবার ডিসকাস করতে হবে হিন্দুস্তান অ্যারোনটিক আর বেল, তাই তো, ওকে চলুন দেখা যাক। ওকে, তো হিন্দুস্তান অ্যারোনটিক্সের এখন দাম কত আছে, এখন দাম আছে 4,730 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 4.39% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি। মার্কেট ক্যাপ দেখুন 3,16,364 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ।
তো কোম্পানির ব্যবসা তো খুবই ভালো চলছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। বিক্রি কী হয়েছে কোম্পানির 2020 সাল থেকে 21,445, 22,882, 24,620, 26,928, 30,381 কোটি টাকা। তার মানে কি বছরের পর বছর ক্রমশ কোম্পানি বিক্রি কিন্তু বাড়লো। আচ্ছা, খরচা সেরকমভাবে কী হলো, 16,565, 17,541, 19,200, 20,258, 20,642 কোটি টাকা। ঠিক আছে। আচ্ছা, তো যদি তুলনা করি আমি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কীরকম করছে, কোম্পানি খরচটা কম, তাহলে প্রফিট হলো, এই মানে ভালো দিক সেটা কোম্পানির জন্য। আচ্ছা, এবার প্রফিট দেখবো কোম্পানি কীরকম প্রফিট করছে। নেট প্রফিটটা যদি চেক করি কোম্পানি, তাহলে সেটা হচ্ছে 2,842, 3,239, 5,086, 5,811, 7,595 কোটি টাকা। তার মানে কি কোম্পানির প্রফিট ক্রমশ বাড়ছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির ব্যবসা বা বিজনেস কিন্তু ভালোই চলছে। ওকে। আচ্ছা, এবার যদি কোম্পানি আমি রিজার্ভস বা গচ্ছিত সম্পদ দেখি, সেটা কত আছে এখন, 28,712 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। ধারবাকি নেই কোম্পানির, জিরো, ডেপ্ট ফ্রি কোম্পানি, একদম কোনো ধারবাকি নেই, বরোইংস একদম জিরো। আচ্ছা, যদি এবার আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা হচ্ছে 77,984 কোটি টাকা কোম্পানির কাছে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি আছে। আর যেটা বছরের পর বছর দেখুন ক্রমশ কী হয়েছে, ক্রমশ বেড়েই চলেছে। তার মানে অ্যাসেট কোম্পানি কী হলো, অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে। তাহলে কী দেখা গেল, ফান্ডামেন্টাল কী দেখা গেল, কোম্পানিটা রাইট কোম্পানি, কোম্পানিটা একদম ওকে আছে। তো এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে কী বলছে, প্রমোটার্সরা কী করেছে, প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইজরা কী করেছে, এফআইজরা তাদের হোল্ডিংটা কি অল্প বিক্রি করেছে। আচ্ছা, ডিআইজরা কিন্তু আবার অল্প ইনভেস্ট করেছে ওরা। ঠিক আছে। আচ্ছা, পাবলিক সেক্টর অল্প ইনভেস্ট করেছে, দেখিয়ে দিলাম। ঠিক আছে, ব্যবসা দেখিয়ে দিলাম, মোটামুটি ভালোই চলছে, সুন্দর চলছে হিন্দুস্তান অ্যারোনটিক্সের। তো আমি এবার এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, এক্সপার্টরা এখন কী করতে বলছে, তারপরে আমি চার্ট প্যাটার্ন দেখাবো, চার্ট প্যাটার্ন দেখিয়ে আমি আমার মতামত বলছি। তো হিন্দুস্তান অ্যারোনটিক্সের ক্ষেত্রে বাই সেল জোন এক্সপার্টরা কী বলছে, এক্সপার্টরা বলছে স্ট্রং সেল জোন। ঠিক আছে, কেন বলছে, আচ্ছা, পিই রেশিও কত আছে, 93.07% আর কি পিই রেশিও আছে। কেন বলছে, কেন কি হিন্দুস্তান অ্যারোনটিক অলরেডি কিন্তু 52 উইক হাই জোনে চলে গেছে। ঠিক আছে, অলরেডি 52 উইক হাই জোন চলে গেছে। আচ্ছা, আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি, তারপরে আমি ডিসকাস করছি। তো যেটা বলছিলাম, দেখুন যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে কোথায় আছে, একদম উপরে আছে। ঠিক আছে, যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন, এই দেখুন সব থেকে উপরে 1 বছরে 206% রিটার্ন, আর একদম কিন্তু টপে চলে গেছে। ঠিক আছে, মানে আস্তে আস্তে টপে চলে গেছে। 5 বছরও কিন্তু টপে আছে। রিটার্ন দেখুন 1,289% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো যেহেতু দেখুন এই শেয়ারটাতে আমি রেকমেন্ড করবো শর্ট টাইমে প্রফিট কামানোর জন্য। ঠিক আছে, যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন আপনাকে কতবার রিটার্ন দিয়েছে, এবং ছোটো ছোটো করে কিন্তু আপনাকে কিন্তু অনেকবার রিটার্ন দিয়েছে শেয়ারটাতে। আর এখন কিন্তু প্রফিট বুকিংয়ের সময় এসছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে। কেন কি ওই যে বললাম, এখন কিন্তু 52 উইক হাই জোনে চলে গেছে। এবার যেহেতু 52 উইক হাই জোন মানে কি, 1 বছরের মধ্যে সব থেকে টপ কিন্তু এই দামটা। ঠিক আছে, এই দামই চলে গেছে, সেটা হচ্ছে 52 উইক হাই জোন। এবার যে জোন থাকে সেই জোনের মধ্যে কিন্তু পৌঁছে গেছে। 52 উইক হাই জোন থাকে, 52 উইক লো জোন থাকে। হাই মানে ওপরে, লো মানে নিচে। তো এই হিন্দুস্তান অ্যারোনটিক্স কিন্তু 52 উইক হাই জোনে পৌঁছে গেছে। তো এই কারণে কিন্তু শেয়ারটা কিন্তু এবার নিচের দিকে নামতে পারে। তো আপনি যদি চান, যেহেতু বললাম ওই যে শর্ট টাইমে যদি আপনি প্রফিট করতে চান, তাহলে এখন কিন্তু প্রফিট বুকটা করতে পারেন। জায়গাটা কিন্তু ভালো আছে, জোনটা। ঠিক আছে, এবার এর থেকে ঠিক আছে, মোটামুটি 3-4% ওপরে যেতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে কিন্তু কারেকশান একটা হবে। তো ওই জন্যই বললাম, আপনি যদি চান শর্ট টাইমে প্রফিট করতে, তো এখন প্রফিট বুক করতে পারেন। বা আপনি যদি ভাবছেন এখন ইনভেস্ট করবেন, তাহলে ওয়েট করে যান, এখন না করাটাই ভালো হবে। পরে কারেকশান হবে, কারেকশান হওয়ার পরে তখন গিয়ে আর কি ইনভেস্ট করবেন। ঠিক আছে, দেখিয়ে দিলাম হিন্দুস্তান অ্যারোনটিক্স। চলুন আপনার পরেরটা দেখিয়ে দিচ্ছি। আবার পরেরটা কমেন্ট করেছিলেন আপনি, বেল মানে হচ্ছে ভারত ইলেকট্রনিক্স। ঠিক আছে, দেখে নিন, এখন দাম আছে 260 টাকা, মানে 59 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, একটা 4.27% আপার সার্কিট। মার্কেট ক্যাপ কোম্পানির 1,89,177 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, এইবার যদি আমি এবার দেখুন, এটা পিই রেশিও যেটা বলছিলাম, এই দেখুন স্টক পিই রেশিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিই রেশিও। ঠিক আছে, এই দেখুন পিই যেটা আছে, এটা হচ্ছে পিই রেশিও। এটা থেকে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা আর কি ওভার ভ্যালু নাকি আন্ডার ভ্যালুড, দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি ব্যবসা দেখাচ্ছি কোম্পানির। প্রফিট লস সেকশানে গেলাম। 2020 সাল থেকে আমি কোম্পানি বিক্রি দেখি 12,968, 14,109, 15,368, 17,734, 18,183 কোটি টাকা। তার মানে বছরের পর বছর কী হচ্ছে, কোম্পানি বিক্রি বাড়ছে, তার মানে ভালো দিক এটা। আচ্ছা, খরচ কিরম করে কোম্পানি, 10,209, 10,895, 12,024, 13,645, 13,592 কোটি টাকা। তো খরচও বাড়ছে, কিন্তু বছর যদি আমি তুলনা করি, তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেলস বেশি,
এক্সপেন্সেস কম, তাহলে কোম্পানি এটা কি, কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কোম্পানি প্রফিট দেখুন কীরকম করছে, 1825, 2100, 2400, 2986, 3571 কোটি টাকা। তার মানে কী দেখলাম, বছরের পর বছর কী দেখলাম, কোম্পানি প্রফিট বাড়ছে। ঠিক আছে, তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালো চলছে। আচ্ছা, যদি আমি এবার কোম্পানির ব্যালেন্স শিট দেখাই, তার মধ্যে রিজার্ভস যদি দেখি, কোম্পানির 14,085 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি বরোয়িংস মাত্র 61 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িং আছে, মাত্র 61 কোটি টাকা, তার অনেকটাই কম। এবার যদি আপনাকে আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি আপনাকে আমি দেখাই, তাহলে কত আসছে সেটা 36,267 কোটি টাকা কোম্পানির কাছে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, বছরের পর বছর ক্রমশ বেড়ে গেছে। তার মানে কী দেখলাম, ভারত ইলেকট্রনিক্সের অ্যাসেট কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে কী দেখা গেল, ফান্ডামেন্টাল কী দেখা গেল, কোম্পানিটা একদম রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তো দেখুন প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে। ডিআইস কী করেছে, ডিআইস তাদের হোল্ডিংটাও বিক্রি করেছে। আর পাবলিক কী করেছে, পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করেছে। কেন বিক্রি করেছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাকে এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, তারপরে বলছি কেন বিক্রি করেছে ওরা। আচ্ছা, ভারত ইলেকট্রনিক্স মানে বেলের আর কি বাই সেল জোন কোথায় আছে, এক্সপার্টরা কী বলছে, স্ট্রং সেল জোন, মানে একদম মানে বিক্রি করতেই বলছে। ঠিক আছে, পিই রেশিও দেখুন 95.84% কিন্তু পিই রেশিও। কেন, কেন কি এটাও কিন্তু অলরেডি 52 উইক হাই জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, ভারত ইলেকট্রনিক্সও কিন্তু 52 উইক হাই জোনে পৌঁছে গেছে। আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি আপনাকে, চার্ট প্যাটার্ন দেখিয়ে বাকিটা বলছি। ওকে, তো যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসের রিটার্ন দেখুন 80% রিটার্ন আছে। আর দেখুন একদম কিন্তু ওপরে আছে, ঠিক আছে, টপে আছে। আচ্ছা, যদি আমি 1 বছরের দেখাই আপনাকে, 1 বছরে আছে 142% রিটার্ন, এটাও কিন্তু একদম টপে আছে। আর যদি রিভার্স ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতেন শর্ট টাইমে প্রফিটের জন্য, তাহলে দেখুন এখানে একটা প্রফিট, এখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, 4টে 1 বছর আপনাকে প্রফিট দিয়েছে। আচ্ছা, 5 বছরের রিটার্ন আপনাকে দেখাই, যদি 5 বছরে 595% কিন্তু রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে ভারত ইলেকট্রনিক্স। ওকে, তো শেয়ারটা কিন্তু অলরেডি দেখুন, এই যে যেখানেই দেখুন না কেন সব জায়গায় কিন্তু একদম টপে আসে। তো এখন যে আর কি দামটা চলছে সেইটা কিন্তু অলরেডি সব থেকে হাইয়ে আছে। তো এখন যদি চান আপনি কিন্তু প্রফিট বুক করতে পারেন শর্ট টাইমে, তো এখন কিন্তু সেল করতে পারেন প্রফিট বুক করার জন্য। ওকে, কেন কি এখন অলরেডি আর কি ওভার সেল জোনে চলে গেছে, এবার কিন্তু নিচের দিকে নামবে শেয়ারটা। আর যদি আপনি ইনভেস্ট করতে চান এখন যদি, তাহলে কিন্তু ওয়েট করে যান। ঠিক আছে, অপেক্ষা করুন, শেয়ারটা যখন কারেকশান হয়ে নিচের দিকে নামবে তখন গিয়ে আর কি অল্প শেয়ার ইনভেস্ট করবেন। একবারে কখনোই আমি বলি না ওভার কনফিডেন্স হবেন। যখন নিচের দিকে নামবে অল্প অল্প করে শেয়ার ইনভেস্ট করতে থাকবেন, টোটাল 4বার ট্রেড মারবেন, ব্যাস প্রথম যেখানে ট্রেড মারবেন সেই দামে যখনই উঠবে দামটা, সেখানে গিয়ে বিক্রি করে দেবেন, আপনার শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে। এটাই হচ্ছে রিভার্স ফর্মুলা। আপনি ফর্মুলাটা দেখে নিন, আশা করি আরও ভালো মতো বুঝতে পারবেন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলুন নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট কী বলছে, দাদা ডিসকাস অ্যাবাউট ইএমএস লিমিটেড, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস স্টক, থ্যাঙ্কস। আচ্ছা, ইএমএস লিমিটেড সম্পর্কে উনি জানতে চাইছেন, তো চলুন দেখান যাক। ওকে, ইএমএস লিমিটেডে এখন দাম কত আছে, 454 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.25% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ 2,519 কোটি টাকা, মানে স্মল ক্যাপ কোম্পানি একটা। আচ্ছা, তো যদি আমি কোম্পানির ব্যবসা দেখি, 2020 সাল থেকেই রিপোর্ট আছে। বিক্রি দেখবো কোম্পানি 326, 331, 360, 538 কোটি টাকা। তার মানে কি বছরের পর বছর কী দেখলাম, কোম্পানির বিক্রি কিন্তু বাড়ছে। আচ্ছা, খরচ কীরকম করছে কোম্পানি, 230, 232, 247, 389 কোটি টাকা। ঠিক আছে, তাহলে যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি সেই তুলনায় খরচা কম, তার মানে এটা কোম্পানির জন্য ভালো দিক। এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, কোম্পানি কীরকম প্রফিট করে, 72 কোটি, 72 কোটি, 79 কোটি, 109 কোটি টাকা। তাহলে কী হচ্ছে, কোম্পানি প্রফিট কী হচ্ছে, প্রফিট কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কিন্তু কোম্পানি কী বলা যেতে পারে, বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলেছে। আর যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি, ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে আছে কোম্পানির রিজার্ভস, গচ্ছিত সম্পদ কত আছে, 675 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভ বা গচ্ছিত সম্পদ আছে, তো সেটা ভালো। আর ধার বাকি মাত্র 49 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে, তো সুন্দর দিক, ভালো দিক। আর যদি আমি মোট অ্যাসেট দেখাই আপনাকে, সেটা আছে 935 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট বা মোট সম্পত্তি আছে, যেটা দেখুন বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বেড়েই গেছে। তাহলে কী দেখলাম, কোম্পানি অ্যাসেট বেড়েছে, তার মানে ফান্ডামেন্টাল কী বলেছে কোম্পানি, রাইট কোম্পানি, ওকে আছে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, তাহলে প্রোমোটার্সরা কী করছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা, ফরেন ইনভেস্টাররা, তারা কিন্তু ইনভেস্টমেন্টটা বিক্রি করেছে, কমিয়েছে তারা। আচ্ছা, ডিআইএস কী করেছে, দেশীয় ইনভেস্টার যারা, ওরাও বিক্রি করেছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর গিয়ে দেখুন ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তারা ইনভেস্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। চার্ট প্যাটার্ন দেখি আমি বলা যায়, মানে বলছি এটাতে কী করা যেতে পারে।
ইএমএস লিমিটেড, ঠিক আছে। যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে কোম্পানির রিটার্ন দেখুন মাত্র 10%, কিন্তু আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান তাহলে শেয়ারটা দেখুন কত প্রফিট দিয়েছে আপনাকে শর্ট টাইমে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এইখানে প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে প্রফিট দিয়েছে আপনাকে, এইখানেও একটা প্রফিট দিয়েছে আপনাকে। তো যদি আপনি রিটার্নটা দেখতে চান তাহলে রিটার্নটা দেখুন মোটামুটি কত টাকা রিটার্ন দিয়েছে আপনাকে, 39% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে শর্ট টাইমে, ঠিক আছে। আচ্ছা, তো শর্ট টাইমে প্রফিট করা যেতে পারে। এক বছরে যদি আমি চার্ট প্যাটার্ন দেখি, দেখুন এক বছরে কিন্তু মাত্র 62% রিটার্ন দিয়েছে। আর যদি আমি 5 বছরের দেখি, 5 বছরে মাত্র ওই ধরুন আপনার 69.5 কি 70% আপনার রিটার্ন দিয়েছে 5 বছরে, ঠিক আছে। আর ওইখানে কিন্তু আপনি শর্ট টাইমে একবার আর কি 40 মানে 39 ওই 40% ধরুন রিটার্ন করে নিচ্ছিলেন, ঠিক আছে। তো বুঝতেই পারছেন শেয়ারটাতে আপনি, এটা হচ্ছে আপনার লং টার্মের ইনভেস্টমেন্ট, আর এটা আপনার শর্ট টাইম ইনভেস্ট করে এটা আপনার একবার প্রফিট, ঠিক আছে। আর আমি দেখালাম মোটামুটি শেয়ারটাতে কিন্তু 3 থেকে 4 বার আপনি প্রফিট করতে পারবেন এক বছরে, বছরের কথা বলছি। তো এটা আপনি আবার নিজের ওপর ডিপেন্ড করছে, আপনি বুঝুন তাহলে কোনটাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। আমার মতে যদি আপনি চান, মানে আমার আর কি সাজেশান শোনেন, তাহলে এটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করে, মানে শর্ট টাইম আর কি ইনভেস্ট করে কিন্তু বেশি প্রফিট কামাতে পারবেন, ঠিক আছে। এবার আপনি নিজে অ্যানালিসিস করে নিন, নিজে ভেরিফাই করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটাই কিন্তু করুন। ওকে, তো এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, কমপ্লিট। আপনাদের যে কটা কমেন্ট ছিল দুদিনে, আমি দুদিনের কমেন্ট আর কি কমপ্লিট করে দিলাম। রিপ্লাই হয়তো পেয়ে গেছেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসি যেটাতে আমি বিসিজির পুরো একদম A to Z আর কি যে খবরটা এসছে, সেই A to Z আর কি অ্যানালিসিসের আর কি খবরটা নিয়ে আসবো, লেটেস্ট নিউজ নিয়ে আসবো। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।